বিসমিল্লাহির রহমানির রহিম। ব্যাখ্যাসহ কয়েকটি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান থাকছে আজকের আয়োজনে। এই প্রশ্নগুলো এনএসআই এর নিয়োগ পরীক্ষায় এসেছিল। পুরো আয়োজনটি মন দিয়ে দেখতে থাকুন। আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান বলা হয়েছে সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে? আইনের দৃষ্টিতে সকল নাগরিক সমান এটা বলা হয়েছে সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে। মূল্যবোধের চালিকা শক্তি কোনটি? সংস্কৃতি হচ্ছে মূল্যবোধের চালিকা শক্তি। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ সংবিধানের সংশোধনী গৃহীত হয় কত সালে? বাংলাদেশ সংবিধানের প্রথম সংশোধনী গৃহীত হয় হচ্ছে ১৯৭৩ সালে। বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভায় কবে পাশ হয়? বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভায় পাশ হয় হচ্ছে ৭ মে ২০১৫ সালে। ৭ মে ২০১৫ সালে বাংলাদেশ ভারত স্থল সীমান্ত চুক্তি বিল লোকসভায় পাশ হয়। পরের প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের ১৩৬তম সদস্য। ১৩৬তম সদস্য হিসাবে আত্মপ্রকাশ করে কত সালে? ১৯৭৪ সালে। তারিখ কত ছিল? ১৭ সেপ্টেম্বর। তাহলে ১৯৭৪ সালের ১৭ সেপ্টেম্বর ২৯ নং অধিবেশনে ১৩৬তম দেশ হিসাবে জাতিসংঘের সদস্যপদ লাভ করে হলো বাংলাদেশ। ঐতিহাসিক ৬ দফার প্রথম দফা কি? ঐতিহাসিক ৬ দফার প্রথম দফা ছিল হচ্ছে প্রাদেশিক স্বায়ত্তশাসন। পরের প্রশ্ন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় কত সালে? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংবিধান কার্যকর করা হয় ১৯৭২ সালে। ১২ অক্টোবর বাংলাদেশ সংবিধানের খসড়া সর্বপ্রথম গণপরিষদে উত্থাপিত হয় ১২ অক্টোবর ১৯৭২ সালে। সংবিধানের খসড়া গণপরিষদে উত্থাপন করেছিলেন ডক্টর কামাল হোসেন এবং ৪ নভেম্বর ১৯৭২ সালে সংবিধানের খসড়া গণপরিষদে গৃহীত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান কার্যকর হয় ১৬ ডিসেম্বর ১৯৭২ সালে। স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা কবে গঠিত হয়? স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয় হচ্ছে ১০ এপ্রিল ১৯৭১। ১০ এপ্রিল ১৯৭১ সালে স্বাধীন বাংলাদেশের প্রথম মন্ত্রিসভা গঠিত হয়। পরের প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর কোনটি? বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর হচ্ছে নারায়ণগঞ্জ। এটি হচ্ছে বাংলাদেশের প্রধান এবং বৃহত্তম নদীবন্দর। এই নদীবন্দরটি কোন নদীর তীরে অবস্থিত? এটাও প্রশ্ন আসে। এই নদীবন্দরটি হচ্ছে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত। বাংলাদেশের সবচেয়ে বড় নদীবন্দর হচ্ছে নারায়ণগঞ্জ। জাতীয় সংসদের ১ নং আসনটি কোন জেলায় অবস্থিত? জাতীয় সংসদের ১ নং আসনটি অবস্থিত হচ্ছে ১ নং আসনটি অবস্থিত কোন জেলায়? ১ নং আসনটি অবস্থিত হচ্ছে পঞ্চগড় জেলায়। সংসদের ১ নং আসনটি পঞ্চগড় জেলায় অবস্থিত। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা হচ্ছে ৩৫০টি। তার মাঝে যে ১ নম্বর আসন হচ্ছে পঞ্চগড় জেলায় অবস্থিত। পরের প্রশ্ন হলো, বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন কবে অনুষ্ঠিত হয়েছিল? বাংলাদেশের জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ৭ মার্চ ১৯৭৩ সালে। ৭ মার্চ ১৯৭৩ সালে বুধবার জাতীয় সংসদের প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল।
উনিশশো সত্তর সালের নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদে কয়টি আসন লাভ করে? আওয়ামী লীগ জাতীয় পরিষদে 167টি আসন লাভ করে। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলা সাল কত ছিল? বাংলা সাল ছিল হচ্ছে 1358। 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছিল 8ই ফাল্গুন। এটা কিন্তু বারবার আসে। দিনটি বাংলা কোন তারিখ ছিল? বাংলা হচ্ছে 8ই ফাল্গুন 1358 সাল, এবং দিনটি ছিল হচ্ছে বৃহস্পতিবার। 3টি ইনফরমেশন নিয়ে কিন্তু মনে রাখার চেষ্টা করবেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলায় কত সাল ছিল? 1358 সাল ছিল। দিনটি ছিল হচ্ছে 8ই ফাল্গুন এবং সাল ছিল 8ই ফাল্গুন 1358 এবং দিনটি ছিল হচ্ছে বৃহস্পতিবার। তিনটি কিন্তু আসে। পরের প্রশ্ন হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা কে? পাহাড়পুর বৌদ্ধ বিহারের নির্মাতা হলেন ধর্মপাল। পাহাড়পুর বৌদ্ধবিহার সম্পুট বিহার নির্মিত হয় 8ম শতকের শেষের দিকে। পাহাড়পুর বৌদ্ধবিহার বা সম্পুর বিহার নির্মিত হয় হচ্ছে 8ম শতকের শেষের দিকে। 8ম শতকের শেষের দিকে বা 9ম শতকে এই বৌদ্ধবিহার নির্মাণ করা হয়। এটি নির্মাতা ছিলেন হচ্ছে পাল বংশের দ্বিতীয় রাজা শ্রী ধর্মপাল দেব। মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়? মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশকে 11টি সেক্টরে ভাগ করা হয়। মুক্তিযুদ্ধের সময় 11টি সেক্টর ছিল এবং সাবসেক্টর ছিল হচ্ছে 64টি। কোন উৎস থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ? মূল্য সংযোজন কর বা ভ্যাট থেকে বাংলাদেশ সরকারের রাজস্ব আয় সর্বোচ্চ। পরের প্রশ্ন, নিচের কোন নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে? হালদা নদী বাংলাদেশে উৎপত্তি হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। হালদা নদী তাহলে কোথায় থেকে উৎপন্ন হয়েছে? হালদা নদী উৎপত্তি হয়েছে হচ্ছে খাগড়াছড়ি জেলার ফটিকছড়ি উপজেলার বাদনাতলি পাহাড় থেকে। ফটিকছড়ি উপজেলার বাদনাতলি পাহাড় থেকে উৎপত্তি লাভ করে চট্টগ্রাম জেলার ফটিকছড়ি, হাটহাজারী, চান্দগাঁও অতিক্রম করে রাউজান উপজেলাতে কর্ণফুলী নদীতে পতিত হয়েছে। তাহলে এটি উৎপত্তি হয়েছে হচ্ছে বাদনাতলি পাহাড় থেকে আর পতিত হয়েছে হচ্ছে কর্ণফুলী নদীতে। গ্যাট কখন WTO-তে রূপান্তরিত হয়? গ্যাট 1995 সালে WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে রূপান্তরিত হয়। ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত? পরের প্রশ্ন হচ্ছে ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ফ্রান্সের লিওতে। ইন্টারপোল কি? ইন্টারপোল হচ্ছে একটি আন্তর্জাতিক পুলিশ সংস্থা। ইন্টারপোলের বর্তমান সদস্য দেশ কয়টি? বর্তমান সদস্য দেশ হচ্ছে 194টি। এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এর সদর দপ্তর হচ্ছে ফ্রান্সের লিওতে অবস্থিত। 3টি ইনফরমেশনের মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন, পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী কোনটি? পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী হচ্ছে নীল নদ। পৃথিবী তথা আফ্রিকার দীর্ঘতম নদী নীল নদ। এটি আফ্রিকার 11টি দেশের মধ্যে দিয়ে অতিক্রম করেছে। নীল নদের উৎপত্তিস্থল তানজানিয়া এবং উগান্ডায় অবস্থিত ভিক্টোরিয়া হ্রদ। সিডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিডপের সদর দপ্তর অবস্থিত হচ্ছে ঢাকায়। সিডাপের পূর্ণরূপ হচ্ছে সেন্টার ফর ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট ফর এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক। এটি প্রতিষ্ঠিত হয় 1979 সালের 6 জুলাই। 1979 সালের 6 জুলাই এটি প্রতিষ্ঠিত হয়। এই সংস্থাটির সদর দপ্তর হচ্ছে ঢাকার চামেলি হাউসে। কোন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়? কোপেনহেগেন সম্মেলনে গ্রিন ক্লাইমেট ফান্ড গঠনের অঙ্গীকার করা হয়। জাতিসংঘের মহাসচিব কার সুপারিশে নির্বাচিত হন?
জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন হচ্ছে নিরাপত্তা পরিষদের সুপারিশে। জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় 1945 সালের 24 অক্টোবর এবং সংস্থাটির মহাসচিবের মেয়াদ হচ্ছে 5 বছর। জাতিসংঘের মহাসচিব নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে এবং নিরাপত্তা পরিষদের সাধারণ পরিষদের 2/3 ভোটে নির্বাচিত হন জাতিসংঘের মহাসচিব। মনে রাখার চেষ্টা করবেন। পরের প্রশ্ন হচ্ছে আইএমএফ কবে থেকে তার কার্যক্রম শুরু করে? আইএমএফ তার কার্যক্রম শুরু করে হচ্ছে 1 মার্চ 1947 সাল থেকে। সঠিক উত্তরটি এখানে দেওয়া নাই। 1 মার্চ 1947 সাল থেকে আইএমএফ তার কার্যক্রম শুরু করে। আইএমএফের পূর্ণরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এফবিআই এর প্রধান কে? এফবিআই এর প্রধান হচ্ছে জেমস বি কমি। জেমস বি কমি হলেন এফবিআই এর প্রধান। ধন্যবাদ ভিউয়ার্স, ভিডিওটি এ পর্যন্তই। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পাশের থাকা বেল আইকনটি প্রেস করুন। প্রতিদিনই এই চ্যানেলে ভিডিও আপলোড দিচ্ছি। আপনি যদি প্রতিদিনের ভিডিওগুলো দেখেন তাহলে আপনার একটা ভালো প্রিপারেশন হয়ে যাবে। এই প্রশ্নগুলো কিন্তু এনএসএ এর নিয়োগ পরীক্ষায় এসেছিল, সুতরাং আপনি এই ভিডিওটি 2 বার দেখুন। যেহেতু ব্যাখ্যা করে সব প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, 2 বার দেখলে আপনার পুরো ভিডিওটি ক্লিয়ার হয়ে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।